আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সামনে ২৬শে মার্চে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার সুপার ক্লাসিকোতা নানা দিক থেকে অনেক বেশি করে গুরুত্বপূর্ণ হচ্ছে। এটা এমন একটা সময় হচ্ছে যেখানে আর্জেন্টিনা আসলে তাদের যে একটা নিরঙ্কুশ আধিপত্য রয়েছে ওয়ার্ল্ড ফুটবলে, সেটা এবছরটা তো টানতে পারবে কিনা সেটা কিছুটা হলো প্রশ্নের মুখে। সাম্প্রতিক কয়েকটা পারফরমেন্সে এই জিনিসটা কিন্তু অনেকের মনে হচ্ছে। অন্যদিকে ব্রাজিলের জন্য আরও একবার এটা একটা রিস্টার্ট। ব্রাজিল ফুটবলকে একেবারে সেরা ফর্মে এবারের এই ম্যাচটা দিয়েই ফিরতে হবে বা ইন্টারন্যাশনাল ব্রেকটা দিয়ে ফিরতে হবে। আর্জেন্টিনাকেও আরও একবার নিজেকে প্রমাণ করার যে একটা দাবি থাকছে, তেমনি ব্রাজিলের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তাই এই জায়গা থেকে খুবই হাই ভোল্টেজ একটা এনকাউন্টার আমরা আসলে অপেক্ষা করছি। এখন আর্জেন্টিনা যদি আমি অ্যাটাক লাইনের দিকে তাকাই, লিওনেল মেসি তার বরাবরের মতো স্বমহিমায় আছেন। তবে একই সঙ্গে এই জিনিসটা মনে করিয়ে দিই যে বিশ্রামজনিত কারণ হোক, হালকা ব্যথা হোক, লিওনেল মেসির আস্তে আস্তে বয়সজনিত একটা ইম্প্যাক্ট আপনার মানতে কষ্ট হলেও আসলে এটা সত্য যে দেখা যাচ্ছে, সেটা একটা ফ্যাক্টর আছে। যদিও লাউতারো মার্টিনেস এবং বিশেষ করে হুলিয়ান আলভারেজ ফাইনাল থার্ডে এক কথায় দুর্দান্ত ফর্মের মধ্যে আছেন এবং আলভারেজ আরও একবার এবারে ইন্টারন্যাশনাল ব্রেকে আসলেই রূপে তাস হতে পারেন এই কোচ লিওনেল স্কালোনির জন্য। এই তিনজনের পাশাপাশি আপনি বেশ কয়েকজন ইয়াং প্রসপেক্টকে শেষ পর্যন্ত দেখতে পারেন, যেমন সান্তিয়াগো ক্রাস্তো, বেঞ্জামিন ডমিঙ্গেস, নিকো পাস থেকে শুরু করে আরও অনেকে, যারা কিনা অ্যাটাকিং পজিশনগুলোতে যে কোনো মুহূর্তে শাইন করতে পারেন যদি প্রাথমিক দলে শেষ পর্যন্ত আসতে পারেন। তবে আপনি যদি পাশাপাশি রেখে এবার ব্রাজিলের ওভারঅল অপশানটা দেখেন, ফাইনাল থার্ডে ব্রাজিলের কাছে নেইমার আরও একবার ফিরে আসাটা বড় একটা অ্যাডভান্টেজের ব্যাপার। যদিও ফিটনেস সংক্রান্ত একটা কনসার্ন থাকছে, তবে আপনি যদি দুই উইংয়ে চলে যান, ভিনিসিয়াস জুনিয়র রয়েছেন, রাফিনা রয়েছেন। ভিনিসিয়াস জুনিয়র আসলে জাতীয় দলে কতটা ইম্প্যাক্ট রাখতে পারবেন সেটা নিয়ে আপনি এখনও প্রশ্ন করতে পারেন। তবে ভিনি জুনিয়রের একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের জায়গা আছে, সেটা আপনি কখনো অগ্রাহ্য করতে পারেন না। অন্যদিকে রাফিনা, যিনি কিনা এক কথায় ব্যালন ডিওর লেভেলের পারফরমেন্স দিচ্ছেন, টপ লিস্টে থাকার মতো পারফরমেন্স দিচ্ছেন, তিনি আরও একবার ক্রুশাল হবেন। রাফিনা পুরো সিজন জুড়েই কিন্তু যখন যা কিছু টাচ করছেন, ক্রুশাল মোমেন্টে দলের জন্য গোল পয়েন্ট এনে দিচ্ছেন। ফাইনাল থার্ডে রড্রিগোর কথা ভুলে গেলে চলবে না। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে কিন্তু দেখিয়েছেন কেন তাকে আসলে এতটা হাইলি রেট করা হয় কিংবা হাইলি রেট করা উচিত। বিকল্প হিসেবে স্যাভিনো স্ট্যাভেওর মতো কিন্তু প্রোফাইল আছে। আপনি যদি এবার আর্জেন্টাইন অ্যাটাকার এবং ব্রাজিলিয়ান অ্যাটাকারদেরকে পাশাপাশি রাখেন, কোনোভাবে আসলে এটা বলার সুযোগ নেই যে ব্রাজিলের কাছে অনেক খারাপ একটা অ্যাটাক লাইন আছে। বরঞ্চ আপনি এটাকে এমন একটা কম্প্যারিজনের জায়গায় নিতে পারেন যে কে ভালো কে খারাপ সেটা নিয়ে দিনের পর দিন তর্ক এখানে চলতে পারে। আমি মূলত বোঝাচ্ছি দুটো দলেরই ফাইনাল থার্ডে যথেষ্ট সম্ভাবনা আছে, যথেষ্ট ব্যালেন্সের জায়গা আছে। কম বেশি এক একজনের কাছে এক একটা মনে হতে পারে, তবে ফাইনাল থার্ড দুটো দলেরই সবচেয়ে বড় শক্তির জায়গা। এটা নিয়ে বিন্দুমাত্র ডাউট রাখার কোনো আসলেই সুযোগ নেই। তবে এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে, আপনার যখন ফাইনাল থার্ড যথেষ্ট অ্যাক্টিভ থাকে, যথেষ্ট অপশান থাকে, তখন দুটো দলকে যখন আপনি পাশাপাশি রেখে কম্পেয়ার করেন, তখন সবচেয়ে বড় পার্থক্যের জায়গা যেটা হয় সেটা হচ্ছে মিডফিল্ড। আর্জেন্টিনার যদি আপনি মিডফিল্ড লাইন দেখেন, সেখানে ইনফর্ম এনজো ফার্নান্দেস রয়েছেন, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার রয়েছেন, রড্রিগো ডিপল রয়েছেন, জিওভানি লো চেলসো রয়েছেন, এজিকুয়েল প্যালাসিয়াস রয়েছেন। এমন সিচুয়েশনে, অর্থাৎ এমন টাইপের কিছুটা হলে ফিজিক্যাল ফুটবলে যথেষ্ট কাজে আসেন লিয়ান্দ্রো পারেদেসও আছেন। অন্যদিকে আপনি যদি ব্রাজিলের দিকে তাকান, হ্যাঁ, সেখানে অবশ্যই এখনও গার্সন, ব্রুনো গিমারেস এরা বড় রকমের নির্ভরতার নাম। আন্দ্রে রয়েছেন, জোয়েলিংটন রয়েছেন, আরও বেশ কয়েকজনের কথা আপনি বলতে পারেন। তবে আপনি যদি আর্জেন্টিনার পাশে রেখে কম্পেয়ার করেন, এই মুহূর্তে আর্জেন্টাইন মিডফিল্ডার যে ফর্মে আছে সেই তুলনায় ব্রাজিলকে কিছুটা হলো অফ কালার বলে মনে হবে। এটা যদি আপনি মানতে নাও চান, ব্রাজিলের সর্বশেষ কয়েকটা ম্যাচের পারফরমেন্স দেখে আসেন, দেখবেন যে মিডফিল্ডে এমন একটা জায়গা যেখানে আপনি পারফরমেন্সটাকে অনেক বেশি করে স্ট্যাগন্যান্ট, অর্থাৎ একটা জায়গায় আটকা পড়েছে এমন দেখেছেন। ফাইনাল থার্ডে কখনো ভালো পারফর্ম করেছে তারা, কখনো হয়তো আপ টু দ্য মার্ক করতে পারেনি। রাইট ব্যাক, লেফট ব্যাক, ডিফেন্সে কখনো তারা খুব ভালো করেছে, কখনো হয়তো বা একটু হলো ফ্লাকচুয়েট হয়েছে। তবে মিডফিল্ডে ভালো পারফরমেন্স সেভাবে কিন্তু লাগাতারভাবে দেখা যায়নি। তাই এমন সিচুয়েশানে যখন দুটো দলের কাছে কাছাকাছি শক্তিমত্তার অ্যাটাক লাইন থাকে, তখন মিডফিল্ডের গভীরতা আসলে কতটুকু, মিডফিল্ড দিয়ে আপনি একটা গেম কতটা কন্ট্রোল করতে পারবেন, সেটা সবচেয়ে ভাইটাল একটা ফ্যাক্টর হয়। কাগজে কলমে আর্জেন্টিনার মিডফিল্ডটাকে অনেক বেশি অপশান সমৃদ্ধ মনে হয়। অর্থাৎ একজন কোচ চাইলে অনেক প্লেয়ার ট্রাই করতে পারবেন। সেখানে ডরিভাল জুনিয়রের মিডফিল্ডটাকে এখন পর্যন্ত সেরকম কম্প্যাক্ট মনে হয় না, যথেষ্ট রিসোর্সফুল, অর্থাৎ অপশান আছে এই জিনিসটা মনে হয় না। এই প্রবলেমটা যদি আসলে ডরিভাল সলভ করতে পারেন, তাহলে আর্জেন্টিনার সাথে
লং রেসে কম্পিট করার মতো একটা স্কোয়াড কিন্তু ব্রাজিলের আছে। এই ছোট ছোট ইকুয়েশনগুলো শেষ পর্যন্ত আসলে ম্যাটার করে। দেখা যাক এবার ডরিভাল জুনিয়র ভিন্ন কোনো কিছু করতে পারেন কিনা, কারণ যে ফাইনাল থার্ড তার কাছে আছে সেটাকে ব্যাকআপ করার মতো একটা ভালো মিডফিল্ড থাকলে আর্জেন্টিনার বিপক্ষেও কিন্তু ব্রাজিলের সুযোগ থাকবে, যথেষ্ট সুযোগই কিন্তু থাকবে। ধন্যবাদ সবাইকে।